আনিলা আর আমি এখানে থাকছি। রিদম আর মেলা গিয়ে গেস্টদের বিদায় কর। অনির কথায় সম্মতি জানিয়ে রিদম আর মেলো কেবিনে ত্যাগ করলো। অন্ধকারাচ্ছন্ন বাংকারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে চার্লস। সামনে লাঠি হাতে বসে আছে উদ্যান। কোন সাহসে আমার গুহায় এসে আমার শিকারকে শিকার করলি? চার্লস ভয়ে ভয়ে উদ্যানের দিকে তাকালো। সে কি করেছে? মেয়েটা তো নিজেকে নিজেই আঘাত করেছে। হ্যাঁ, সে পালিয়ে যেতে চেয়েছিল, কারণ রিদমটাকে মেয়েটাকে আঘাত করতে নিষেধ করার পরও সেই মেয়েটাকে চড় মেরে দিয়েছিল। তারপর আবার এরকম ঘটনা ঘটে যাওয়াতে সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল। উদ্যান বসা থেকে দাঁড়িয়ে চার্লসের দিকে যেতেই চার্লস বলে ওঠে, I I did not do anything. The girl she hurt herself. It wasn't me, I swear. উদ্যান লাঠিটা দিয়ে সজোরে চার্লসের পায়ে বাড়ি দিল। মিথ্যুক! মেয়েটা বোকা নয় যে নিজেই নিজেকে আঘাত করবে, আর না তো আমি নির্বোধ যে তোর ভিত্তিহীন কথাগুলো বিশ্বাস করে নেব। কথাটা বলে উদ্যান এলোপাথারি চার্লসকে মারতে লাগলো। চার্লস অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, বাঁচার জন্য আকুতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। উদ্যান তাকে আধামরা করেই থেমেছে। যেখানে সে নিজের লোকদেরই ছাড় দেয় না, সেখানে শত্রুদের ছাড় দেবে আশা করাটাও আকাশ কুসুম কল্পনা। বিকেলবেলা উদ্যান লিভিং রুমে বসে অ্যালকোহল গিলছে। চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। মিস্টার চার্লসকে তো হেল থেকে ঘুরিয়ে এনেছিস, এখন তো পরিস্থিতি ঠেকে যাবে। সোহামের কথায় উদ্যান শান্ত গলায় বলল। আই ডোন্ট কেয়ার। কিছুক্ষণ যেতে লুহান হতাশ সুরে বলল, হাত পা ভেঙেছিস ঠিক আছে, কয়েক মাসে জোড়া লেগে যেত, কিন্তু দাঁতগুলো ভেঙেছিস কোন দুঃখে সেটা তো বুঝতে পারছি না। ওরা বেচারার দাঁতগুলোর জন্য আমারই মায়া লাগছে। বেশি মায়া লাগলে তোরগুলো ভেঙে দিচ্ছি, একে অপরের গলা ধরে কাটতে পারবি। উদ্যানের কথায় ভড়কে গেল লুহান। প্রসঙ্গ পাল্টে বলল, আমি ভাবছি মিস্টার মর্গ্যান নিজের ভাইয়ের ব্যাপারে জানলে আমাদের সাথে চুক্তি বাতিল করে দেবে। ওসব দুই একটা চুক্তির পড়া তেজ্জিব করে না। তাছাড়া তোর প্রাণ প্রিয় ভাই যে আমাদের সাথে হাত মিলিয়ে তোর সাথে প্রেট করতে রাজি হয়ে গেছিল, সেটার প্রমাণ আছে। তাদের কথার মাঝে সোহামের ফোনে অনির কল আসে। সোহাম কলটা রিসিভ করে অনির সাথে কথা বলল। তারপর কল কেটে দিয়ে উদ্যানের দিকে তাকালো। শিখফুলের জ্ঞান ফিরেছে? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র এই ঠোঁট চেপে ধরা গ্লাসটা ঘুরিয়ে নিয়ে টেবিলের উপর রাখলো উদ্যান। তারপর উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়ে আছে ফুল। তার পুরো শরীর নিথর। স্যালাইন কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কেবিনে শুধু অনিলা আছে। অনিও ছিল, আপাতত বাইরে গেছে। এখন কেমন লাগছে? অনিলার প্রশ্নে ফুল চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চাহনি দেখে অনিলা ছোট্ট শ্বাস ফেলল। মেয়েটার নিষ্পাপ চাহনি তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? করেনি তো। এছাড়া আর কি বা জিজ্ঞাসা করবে? এভাবে কেন তাকালো মেয়েটা? আমি বেঁচে আছি? ফুলের প্রশ্নে হকচকিয়ে গেল অনিলা। মেয়েটার কণ্ঠ বড্ড ক্ষীণ শোনালো। কেবিন জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যার মানে আমি বেঁচে আছি। এমন কথার মানে অনিলা বুঝতে পারল না। ফুল কি বেঁচে আছে বলে খুশি নয়? তুমি এভাবে বলছো কেন? ফুল উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শুভ্র রঙের সিলিংয়ের দিকে উদ্দেশ্যহীনভাবে চেয়ে রইল। কষ্ট পেও না ফুল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মরণ ব্যাধি হয়েছে ম্যাম, যে ব্যাধি থেকে আরোগ্য লাভ করা নেহায়তই অসম্ভব। অনিলার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলছে ফুল? তুমি হয়তো আমাদের উপর রেগে আছো, ভাবছো হয়তো তোমাকে যে মেরে ফেলতে চেয়েছে তাকে আমরা কিছুই বলিনি, কিন্তু এটা সত্যি নয় ফুল। মিস্টার চার্লসকে শাস্তি দেওয়া হয়েছে। অসুখে বিবর্ণ হয়ে গেছে ফুলের গোলগাল মুখমণ্ডল, ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ। ফুল ম্লান হেসে বলল, যেখানে আমি নিজেই নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেখানে অন্য কাউকে শাস্তি দেওয়াটা তো হাস্যকর। কি? তার মানে এটাই সত্যি? তুমি নিজে নিজের পেটে কাচের টুকরো ঢুকিয়েছিলে? তুমি এরকমটা কেন করেছিলে? আপনি একজন মেয়ে হয়ে জিজ্ঞেস করছেন কেন করেছিলাম? আমার রুমে একজন পরপুরুষকে পাঠিয়ে দিতে আপনাদের বিবেকে বাঁধল না? নাকি আপনারা বিবেকহীন প্রাণী? ফুলের কণ্ঠস্বর এবার কিছুটা তীক্ষ্ণ শোনালো। মেয়েটা শরীরে সবটুকু শক্তি খাটিয়ে বলে উঠল, শাস্তি তো আপনাদের পাওয়া উচিত। লোকটাকে আপনারা পানিশমেন্ট দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন বলেই তো আমার রুমে ঢোকার সাহস পেয়েছিল। বলুন আপনারা পারমিশন দেননি? অনিলা নিজের তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকাতে লাগলো। আমরা দেইনি। রিদম তোমাকে ইউজ করার পারমিশন চেয়েছিল, তেও পারমিশন গ্রান্টেড করেছিল। ঘৃণায় শিরশির করে উঠে ফুলের সর্বাঙ্গ। রাগ সংবরণ করতে না পেরে দাঁত চেপে গুঙিয়ে উঠল। সে পারমিশন দেওয়ার কে?
আমার রুমে ঢোকার পূর্বে আমার পারমিশন নিতে হবে। উপস, আমি তো ঢুকেই খেলাম পারমিশন ছাড়াই। হঠাৎ কারো আগমনে অনিলা ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উদ্যান, হাতজোড়া বুকের উপর গোটানো, পরনে কালো রঙের ওভারসাইজ শার্ট আর রিপড স্কিনি প্যান্ট। উদ্যান এবার দরজা ছেড়ে বেডের সামনে এসে দাঁড়ায়। অনিলা বিনা বাক্যে বসা থেকে উঠে সতর্ক পায়ে বেরিয়ে গেল। সুইসাইড অ্যাটেম্প করে কি প্রুভ করতে চেয়েছিস? সালস বলেছিল তুই নিজে নিজেকে স্টেপ করেছিস। আমি বিশ্বাস করিনি, ভাবতে পারিনি তুই এতটা বোকা। কংগ্রাচুলেশন, ইউ কাম আউট অ্যাজ এ ফুল, জাস্ট লাইক ইউর উইয়ার্ড নেক। নিজের নামের মতো বোকা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য অভিনন্দন। উদ্যানের চেহারাটা দেখেও ফুলের বমি পাচ্ছে। তার উপর একটা কটাক্ষপূর্ণ ইঙ্গিতে ফুল নিজের নিয়ন্ত্রণ খুইয়ে ক্ষোভে ফেটে পড়ে। Congratulations to you too. You came out as a man whore. Your parents must be proud of you for being that. অবশেষে লম্পট হিসেবে আত্মপ্রকাশের জন্য আপনাকেও অভিনন্দন। নিশ্চয়ই আপনার বাবা মা আপনার কৃতিত্বে অনেক গর্বিত হবেন। ফুল কথাগুলো নিঃশ্বাসের গতিতে বলল, একদম তীক্ষ্ণ ক্ষীণ কণ্ঠে। কেবিন জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। হঠাৎ নিস্তব্ধতায় ফুলের শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে যায়। সে কি বেশি বেশি বলে ফেলেছে? না, সে যাই বলে ফেলুক না কেন, বাড়াবাড়ি হবে না। উদ্যানের মতো একটা জানোয়ারকে নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বলা যায়। কি বললি তুই? কয়েক মুহূর্তের ব্যবধানে উদ্যান হিংস্র জন্তুর ন্যায় হামলে পড়ল ফুলের ওপর। এক হাতে গলা চেপে ধরে হিসিয়ে বলল, আমার সম্পর্কে কতটুকু জানিস তুই? কিসের ভিত্তিতে উক্ত মন্তব্যটি করলি? শ্বাসকষ্ট শুরু হলো ফুলের। নাক লাগানো নাসক গ্যাস্ট্রিক টিউব দিয়ে রক্ত উঠে আসতে উদ্যান ফুলকে ছেড়ে দেয়। ফুল বড় বড় কয়েকটা শ্বাস টেনে আধো আধো গলায় বলল, আপনার সম্পর্কে বিস্তারিত জানার কোনো আগ্রহ নেই আমার। যেটুকু জেনেছি সেটুকু ভিডিওতে উক্ত কথাটা বলা আছে। আর আমি জানি যে আমি ভুল বলিনি। আপনি একটা লম্পট, বোধ বুদ্ধিহীন একটা দানব আপনি, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড আর না আছে মেরুদণ্ড। উদ্যান হাত মুট করে পাশে থাকা টুলে লাথি মেরে দিল। এভাবে মুখ চলাতে থাকলে তোকে সুইসাইড অ্যাটেম্প করতে হবে না, আমি নিজেই তোকে মেরে ফেলবো। মেরে ফেলুন আমায়, আমি মরে যেতে চাই। উদ্যানের চোয়াল শক্ত হয়ে এলো। না, সেই কথাটা মেনে নিতে পারছে না। মেয়েটা কেন মৃত্যুকে ভয় পাবে, কেন বাঁচার জন্য আকুতি করবে না? মেয়েটার মধ্যে যদি মৃত্যু ভয় না থাকে তাহলে উদ্যান কিভাবে মেয়েটাকে নির্যাতন করবে? কিন্তু মেয়েটার মধ্যে মৃত্যু ভয় হঠাৎ কেটে গেল কিভাবে? কি এমন হয়েছিল যার জন্য মেয়েটার মৃত্যুকে ভয় পাচ্ছে না? এদিকে ফুলের শ্বাস আটকে আসছে, চোখের কার্নিশবে নোনা জল গড়িয়ে পড়ছে অবাধে। সে নিজেকে ঘৃণা করে, অল্পতেই কেঁদে ফেলার জন্য ঘৃণা করে। না চাইতে ফোপাতে লাগলো ফুল। তাকে কাঁদতে দেখে উদ্যান জোর গলায় বলল, বেশি করে কাঁদ, আমি তোকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে চাই। ফুল অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। হাঁপানি রোগীদের মতো মুখায়বব রক্তিম বর্ণ ধারণ করেছে। ঠোঁট স্বতঃস্ফূর্তভাবে ফাঁক হয়ে গেছে। চোখ উল্টে ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটিয়ে তুলছে। উদ্যান এক দৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। আমি ঘৃণা করি আপনাকে, শুনছেন আপনি? আমি ঘৃণা করি আপনাকে। কিভাবে পারলেন একটা পরপুরুষকে আমার রুমে ঢোকার পারমিশন দিতে? ছি! আপনি কোন পরিবেশে বড় হয়েছেন আমি জানি না। মনুষ্যত্ব বলেও তো কিছু নেই আপনার মাঝে। এতটা বিভৎস চরিত্রের কেউ কিভাবে হতে পারে? উদ্যান শান্ত চোখে তাকিয়ে আছে ফুলের দিকে। মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত নাটক করছিস কেন? ছোটখাটো বিষয়? একটা মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। আমার কাছ থেকে সেটাও কেড়ে নিতে চেয়েছেন, তাও আবার অন্য কাউকে দিয়ে। ফুল থামলো, দম ফুরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো চেতনা হারাবে সে। শেষ মুহূর্তে এসে ফুল উদ্যানের চোখে চোখ রেখে আওড়ালো, মিথ্যে বলবো না, আপনার থেকে একটু রহম আশা করেছিলাম। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু তো রহম করতেই পারতেন। আমি আর আশা করব না কোনো কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে দেব আমি। তবুও শেষ নিঃশ্বাস অবধি কলঙ্ক মুক্ত থাকবো আমি। ফুলের চোখ লেগে গেছে, সেই সাথে থেমে গেছে তার অভিযোগও। রুম জুড়ে শুধু হার্ট মনিটরিং ডিভাইসের একঘেয়ে শব্দ। নাসো গ্যাস্ট্রিক টিউব বেয়ে লালচে তরল জমা হচ্ছে সাইডে ঝুলানো ব্যাগে, যার মানে ফুলের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। কাচের টুকরোটা পেটে চামড়া ভেদ করে পাকস্থলী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও সেলাই করা সম্ভব হয়েছে, তবুও ফুলের অবস্থা শোচনীয় করেই থেমেছে উদ্যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুপা পিছিয়ে যায় উদ্যান, তারপর সামনে ঘুরে দরজা ঠেলে বেরিয়ে আসে। বাইরে আসতে দেখে সোহাম আর লুহান দাঁড়িয়ে আছে।
অনি আর অনিলা আশেপাশে নেই, হয়তো বাড়িতে ফিরে গেছে। সরসফুল কথা বলছে, আমি একটু দেখতে যাব। সোহামের কথায় উদ্যান অদ্ভুত গলায় বলল। ওর ইন্টারনাল বিল্ডিং হচ্ছে মেবি। ডাক্তার ডাক। হকচকিয়ে গেল সোহাম। মেয়েটার জ্ঞান ফিরেছে শুনে এসেছে, এরই মাঝে আবার অসুস্থ হয়ে পড়ার কারণ কি? তুই একটু চুপ থাকতে পারতি দেহ। আজকের মতো চুপচাপ আমি জীবনেও ছিলাম না। একবার সুস্থ হোক, তারপর আমি যাচ্ছি। সোহম থাক এখানে। লোহা, আমার সাথে চলো। উদ্যান কিছুটা সামনে এগিয়ে গেল। সোহাম ছুটে লাগালো ডাক্তারকে ডাকতে। এরই মাঝে উদ্যান পিছনে ফিরে বলে উঠল। ফরম নাও, মেয়েটার সাথে দূরত্ব বজায় রাখবি। ইটস এ অর্ডার। প্রয়োজন ছাড়া ধারে কাছেও ঘেসবি না। সোহামের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ এরকম কথার মানে কি? উদ্যান দুদণ্ড দাঁড়িয়ে ফের হাঁটা ধরল। সোহামও ভাবনা চিন্তা সাইডে রেখে ডাক্তার ডাকতে চলে গেল। কেটে গেল অনেকগুলো দিন। ফুলের অনুপস্থিতিতে যেন খানজাদা নিবাস নিজের পছন্দ হারিয়ে ফেলেছে। ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আবেশ। ছেলেটার মাঝে বেশ পরিবর্তন এসেছে এই 1 মাসে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে ফুলের হাসি দেখে না আবেশ। চুলগুলো উস্কো খুস্কো, মুখাভাবে কেমন যেন খাপছাড়া ভাব। কোথায় যে খোঁজেনি ফুলকে। হঠাৎ আবিশ ভাই, মেলি কণ্ঠে আবেশ চোখ মেলে তাকায়। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে মেহেক চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। মেহেককে দেখে আবেশ চোখ সরিয়ে নিল। মেয়েটা যতবার তাকে আবেশ ভাই বলে ডাকে ততবার সে বিড়ম্বনায় পড়ে যায়। মনে হয় এই তো ফুল তাকে ডাকছে, এখনই বায়না ধরে বলবে, চলো না আবেশ ভাই ফুচকা খেতে যাই, চলো না শপিং করতে যাই, চলো না ঘুরতে যাই, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আজকে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, লাভ লেটার দিয়েছে। এই তো সেদিনের ঘটনা। একটা ছেলে পাগলের মতো ফুলের পিছনে লেগেছিল। ফুল না করে দেওয়ার পরেও ছেলেটা ফুলকে বিরক্ত করেই যাচ্ছিল, পিছুই ছাড়ছিল না। কলেজ শেষে বাড়িতে এসে ফুল ব্যাপারটা আবেশকে জানায়। পরের দিনই আবেশ নিজের গ্যাং নিয়ে ছেলেটাকে শাসিয়ে আসে। ফুলকে আবেশ কতটা আগলে রেখেছিল সেই ছোটবেলা থেকে। কখনো খারাপ নজরে পড়তে দেয়নি। নিজেও সঠিক সময়ের অপেক্ষায় দেখেছে। সেই ফুলকে এক আগন্তুক এসে এভাবে কেড়ে নিয়ে যাবে, সে কি স্বপ্নেও ভেবেছে কখনো? এত যত্নে ফোটানো ফুল তার ঘরে সৌরভ না ছড়িয়ে অন্য কারো ঘরণী হয়ে যাবে কল্পনা করেনি, দুঃস্বপ্নও আসেনি। তবে কি সে এতদিন অন্য বাগানের ফুলকে নিজের ফুল ভেবে ভুল করেছে? ফুল কি আর তার ছিল না? আবিশ ভাই শুনছো? আবেশ বিরক্তি শ্বাস ফেলে মেহেকের দিকে তাকায়। কি হয়েছে? ভ্যাবে করছিস কেন? মেহেক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। যা বলতে এসেছিস সরাসরি বল, আমার মনের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। এমনিতেও এ বাড়িতে আমাকে নিয়ে ভাবে না কেউই, তাই অকারণে আধিক্যতা দেখানোর প্রয়োজন নেই। মেহেকের কপালে ভাঁজ পড়ল। আবেশ সবসময় এভাবে কেন কথা বলে? কই ফুলের সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্বন ডাই অক্সাইড না ছড়িয়ে নিজের রুমে যা, অক্সিজেন সংকট হচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল মেহেকের। সে একটু দম নিয়ে গলা পরিষ্কার করে বলল। আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, একটু চেক করে দেখবে? রেজাল্ট দিয়েছে শুনে আবেশ সোজা হয়ে বসলো। এইচএসসির রেজাল্ট দিয়েছে? মেহেক মাথা নেড়ে হ্যাঁ বলল। আবেশ বাঁ দিকে হেলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। মেহেক তো উচ্ছ্বসিত হয়ে তার পাশে এসে বসলো। আবেশ এক পলক মেহেকের দিকে তাকিয়ে একটু দূরে সরে বসলো। তার অভিব্যক্তিতে মেহেকের মুখে জ্বলে ওঠা আলো ধপ করে নিভে গেল। এক হাতে অন্যার অংশ খামচে ধরে মেহেক মাথা নিচু করে নিল। আবেশ প্রথমেই ফুলের রেজাল্ট চেক করতে লাগলো। বেশ কয়েকবার চেষ্টা করার পর ফোনের স্ক্রিনে রেজাল্ট ভেসে ওঠে। রেজাল্ট দেখে আবেশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে তাকাতেই মনে পড়ে ফুল নেই। আবেশকে উদাস চোখে আশেপাশে তাকাতে দেখে মেহেক দ্রুত ভ্রু কুঁচকে বলে। কি হয়েছে আবিশ ভাই? আবেশ আবারও ধাক্কা খেলো। সে বুঝে উঠতে পারছে না মেহেকের কণ্ঠের সাথে সে ফুলের কণ্ঠ গুলিয়ে ফেলছে নাকি সে ফুলের কণ্ঠ ভুলে যাচ্ছে। কোনটা হচ্ছে তার সাথে? আচ্ছা, পাগল হয়ে যাচ্ছে না তো? কি হলো আবিশ ভাই, তুমি কি আমার রেজাল্ট দেখে দেবে না? না পারলে বলে দাও, আমি আমার ফ্রেন্ডদের থেকে জেনে নেব। আবেশ এবার চটে গেল। এমনিতেই ফুলের চিনতে সে দিশেহারা হয়ে যাচ্ছে, তার উপর মেহেক তার মাথা খাচ্ছে না, কিন্তু তার তো মনে হচ্ছে খাচ্ছে। ফ্রেন্ডের থেকে জানতে পারলে আমাকে বিরক্ত করছিস কেন? যা ফ্রেন্ডের কাছ থেকে জেনে নে গিয়ে। একটু জোরে চিল্লিয়ে উঠল আবেশ। রেহানা বেগম আর মাহবুবা সুলতানা রান্নাঘরে ছিলেন। আবেশের চিৎকার শুনে তারা ছুটে এলেন। মেহেক তো আশ্চর্য চোখে তাকিয়ে আছে আবেশের দিকে। ইতিমধ্যে তার চোখ জোড়া পানিতে ভরে উঠেছে। আবেশ কোনো কারণ ছাড়াই
তার সাথে খারাপ ব্যবহার করে কেন সেটাই বুঝতে পারে না মেহেক। ফুলের অবর্তমানে বাড়িটা যেন প্রাণ হারিয়ে না ফেলে সেই জন্যে মাহবুবা সুলতানা বোনের মেয়েকে রেখে দিয়েছেন। তাছাড়া মেহেক ঠিক করেছে রেজাল্ট ভালো হলে এখানে এক দামি দামি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। কি হয়েছে আবেশ, চিল্লাচ্ছিস কেন? মায়ের প্রশ্নে আবারও খেপে গেল আবেশ। আমি খারাপ তাই চিল্লাচ্ছি। মাহবুবা সুলতানা দমে গেলেন। রেহানা বেগম এগিয়ে এসে বললেন, এভাবে কথা বলো না আবেশ। ফুলকে ছাড়া আমাদের সবার মনের অবস্থাই খারাপ। তোমাকেও তো বুঝতে হবে আমরা উপায়হীন ছিলাম। তোমরা উপায়হীন ছিলে না, তোমরা নিষ্ঠুর ছিলে। আমার ফুলকে তোমরা নিজেদের স্বার্থে রাক্ষসের হাতে তুলে দিয়েছ। কি এমন ক্ষতি হয়ে যেত ফুলকে আমার সাথে থাকতে দিলে? তোমরা আমাকে খারাপ প্রমাণ করতে চাইছো, কিন্তু বাস্তব তো এটাই যে খারাপ আমি নই, খারাপ তোমরা আর আমার ভাগ্য। আমি এক দুর্ভাগা যে কিনা নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারেনি। আচ্ছা, তোমাদের একবারও এটা ভেবে অনুশোচনা হচ্ছে না? কিভাবে পারো এতটা নির্মম হতে? আর ফুপি, ফুল তোমার মেয়ে তো। রেহানা বেগমের মাথায় বজ্রপাত হলো। এহেন প্রশ্নে তার হাঁটু অসাড় হয়ে এলো। এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি বলতে চাইছো আবেশ? আমি বলতে চাইছি, ফুলকে দত্তক টত্তক নিয়েছিলে নাকি? আবেশ, তুই কি বলছিস জানিস? মায়ের ধমক গায়ে মাখলো না আবেশ। নির্বিকার চিত্তে সোফার উপর পা তুলে বলল, আমি জানি না, তবে তোমরা তো জানো। জানো নিশ্চয়ই, একজন মা কখনো কি পারে মেয়ের মৃত্যু নিশ্চিত জেনেও আগুনে ফেলে দিতে? ড্রয়িং রুম জুড়ে নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভেঙে আবেশ বলল, ফুলের বাবা তো মারা গেছেন, তাই না ফুপি? রেহানা বেগম হা পিত্তেশ করে উঠলেন। শীতের মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি পরিলক্ষিত হলো। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ওয়েট, পালিয়ে গিয়ে বিয়ে করনি তো? আবেশ, ঠাস শব্দ হলো। আকস্মিক জোরে আবেশ হেলে পড়ল অন্যদিকে। মাহবুবা সুলতানা কঠোরের দিকে তাকিয়ে বলেন, নিজেকে সংযত কর। তুই যেমন ভুলে গেছিস আমি তোর মম, আমিও কিন্তু ভুলে যাব তুই আমার ছেলে। ভুলে যাও, আমিও তোমাকে ভুলিয়ে দিতে চাই। আমার থেকে যেমন ভালো থাকার কারণ কেড়ে নিয়েছো, তেমনি আমিও তোমার থেকে তোমার ছেলেকে কেড়ে নেব। অবশ্য তোমার বড় ছেলে তো আছেই। আমার মতো খারাপ ছেলে না থাকলে তোমার যাবে আসবে না। আবেশ উঠে দাঁড়ালো। তারপর হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো 3 সপ্তাহ হসপিটালের বন্দির জীবন কাটানোর পর সোলার এস্টেটে ফিরেছে ফুল। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সে, তবে মানসিকভাবে সে বড্ড অসুস্থ। হসপিটালে কাটানো শেষের দিনগুলোতে সে বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বলা চলে ফুলকে বন্দি করে রাখা হয়েছিল হসপিটালে। 24 ঘন্টা নজরবন্দিতে রাখা হয়েছিল। রাতের বেলা সব কাজ শেষ করে নিজের রুমে এসে বসেছে ফুল। হসপিটাল থেকে এসেছে কয়েকদিন হবে। ইদানিং উদ্যান তার সাথে কথা না বললেও তাকে কাজের উপর রাখে। যেমন ঘরদুয়ার পরিষ্কার থাকলেও তাকে দিয়ে পরিষ্কার করায়। জামা কাপড় নিজে থেকে এলোমেলো করে সেগুলো আবারও তাকে গুছিয়ে রাখতে বলে। চা বানিয়ে আনলে বলে ভালো হয়নি, আবার বানিয়ে আনো। কখনো কখনো তো পুরো চাটাই ফুলের মুখের উপর ছুঁড়ে মারে। কিছুক্ষণ আগেও সেরকমটাই হয়েছে। চা বানিয়ে নিয়ে গিয়েছিল ফুল, কিন্তু উদ্যান চুমুক না দিয়ে পুরো চাটা তার মুখ বরাবর ছুঁড়ে মেরেছে। ফুল অবশ্য কোনো রূপ প্রতিক্রিয়া করেনি। কান্না না করার কারণে উদ্যান দুটো ঠোঁট বাড়িয়ে চর মেরে দিয়েছিল। সাথে সাথেই ফুল কেঁদে ফেলে, আর উদ্যানও সন্তুষ্ট হয়ে তাকে প্রস্থান করার অনুমতি দিয়ে দেয়। ফুল জড়সড় হয়ে জানালার পাশে বসে আছে। গাছেতে ঘেরা সোলার স্টেট। জানালার ধারে এলেই বাতাস ছুঁয়ে দিয়ে যায় শরীর। শীতের মাঝেও বাতাসের স্পর্শ ভালো লাগে ফুলের। মনে হয় বাতাসের বেশে খুব প্রিয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হয় কেউ সান্ত্বনার বাণী গিয়ে বলছে, এই তো আর একটু সহ্য করো, খুব শীঘ্রই পরিত্রাণ পাবি। রুমে কেউ নেই। আজকে আবারও পার্টি হবে হয়তো। উদ্যানের নিষেধাজ্ঞায় বাড়ির কেউ এই ফুলের সাথে প্রয়োজনে ব্যতীত কথা বলে না। এতে অবশ্য ফুলের বিশেষ কিছু যায় আসে না। ফুল হাঁটুতে গাল ঠেকিয়ে বসে আছে। আজকাল অন্ধকার যেন একটু বেশিই ভালো লাগে ফুলের। এই অন্ধকারের মাঝে সে একটু স্বস্তি খুঁজে পায়। অন্ধকার রুমের জানালার ফাঁক গলে চাঁদের স্নিগ্ধ আলো ফুলের মলিন চেহারায় পড়তে ফুল চোখ বুঝলো। মন ভালো নেই তার, অবশ্য কখনোই থাকে না। 1 সপ্তাহ আগে রেজাল্ট দিলেও ফোনের অভাবে রেজাল্টটুকু পর্যন্ত দেখতে পারেনি ফুল। কারো কাছে ফোন চাওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। রেজাল্ট জেনে আর কি হবে? যেখানে সে এখনো অগ্নি পরীক্ষা দিচ্ছে, সেখানে জ্ঞানের পরিধির ফলাফল কি কাজে আসবে? ভাবনার মাঝে বাতাসের ঝাপটা এসে আছড়ে পড়ে ফুলের চোখে মুখে। মুহূর্তে এলোমেলো হয়ে যায় ফুলের অবাধ্য চুলগুলো। গাল বেয়ে নোনা জলের ধারা প্রবাহমান হয়। ধরা গলায় ফুল গেয়ে ওঠে, ছোঁয়া পেলে তোমার, ছুঁয়ে গেছি।
পার্টির জন্য রেডি হচ্ছিল উদ্যান। হাত ঘড়ি পড়ছিল, ঠিক তখনই কোনো গানের সুর তাকে আকৃষ্ট করে। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে বেডের দিকে তাকাতেই থমকে গেল পাথর মানবটা। কনসোলের কিপ্যাড চেপে ধরে তান খেলা করছে। উদ্যান ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে, অন্যের থেকে কনসোলটি হাতে তুলে নিল। কনসোলের স্পিকার অপশন অন হয়ে আছে। এই অপশনের কারণে অপর প্রান্ত থেকে আওয়াজ শোনা যাচ্ছে। সেই অপশনটি অফ করতেই যাবে, তার আগে আবারও ভেসে আসে। উদ্যান অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল কনসোলটার দিকে। পর মুহূর্তে কনসোলটা আছড়ে মারল ফ্লোরে। আচমকা দরজা খোলার খট শব্দে ফুল হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। অন্ধকারের মাঝে কে এসেছে ঠাহর করতে পারে না, তবে এক ছায়ামানব খোলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে ধরা গলায় শুধায়, কে কে ওখানে? অবয়বটা উত্তর না দিয়ে এগিয়ে আসতে লাগলো। ফুল এবার বেশ ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে উঠে গিয়ে লাইট অন করে দরজার দিকে তাকাতে দেখে উদ্যান লাঠি হাতে এগিয়ে আসছে। লাঠিটা দেখে ফুলের দম আটকে এলো। কি কি হয়েছে? আপনি এখানে? তুই আবেশকে মিস করছিস? উদ্যানের গম্ভীর কণ্ঠে ফুল চকিত নয়নে উদ্যানের পানে চাইল। উদ্যানের পরনে কালচে নেভি রঙের স্লিম ফিট 3 পিস স্যুট, কাঁধের কাট নিখুঁতভাবে দেহের গঠনকে ফুটিয়ে তুলেছে। ভেতরে কালো সিল্কের শার্ট, গলার বোতাম খোলা, বাম হাতে কালো চামড়ার ব্রেসলেট, ডান কবজিতে চকচকে রোলেক্স করে, আঙ্গুলে একটি মাত্র সিলভার রিং। ফুলের আর বুঝতে বাকি রইল না আজকে আসলে পার্টি আছে, সেই সাথে তার কপালেও হয়তো দুঃখ আছে। উদ্যান যত এগিয়ে আসছে ফুলের ভয় তত বেড়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ গিয়ে ঠেকলো ওয়ার্ড্রপের সাথে। উদ্যান একদম তার কাছাকাছি এসে থেমেছে। আবেশকে মিস করছিস? প্রশ্নটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। উত্তর দে। উদ্যান এতটা কাছে আসে ফুলের দম বেরিয়ে আসার উপক্রম। উদ্যান ফুলের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, আই থিঙ্ক তুই আবেশের চেয়ে ওর লাঠিকে বেশি মিস করছিস। যে উত্তর না দিয়ে চুপচাপ বসে আছিস, সবই তো লাঠির আদর পাওয়ার জন্য, তাই না? অন্যদিকে মুখ সরিয়ে নিল ফুল। চোখ বন্ধ করে বলল, আমি কাকে মিস করছি না করছি তা জেনে আপনি কি করবেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়, তুই আবেশকে মিস করছিস কিনা সেটা বল। না, করছি না। কথাটা শুনে উদ্যান দুপা পিছিয়ে গেল। তারপর ফুলকে উপর নিচ পরখ করে বলল, আমি এসব ফিলিংস বুঝি না, তাই তোর কথায় বিশ্বাস করে নিলাম। এবার হাতে গিয়ে দে। ঘাবড়ে গেল ফুল। মনস্টারটা চাইছেটা কি? আপনি আমাকে শুধু শুধু মারতে পারেন না। হাতে থাকা লাঠিটা দিয়ে ফুলের ঘাড় পেঁচিয়ে ধরল উদ্যান। মুখটাকে ফুলের কানের কাছে নিয়ে বলল, শুধু শুধু কোথায়? তুই যে একটু আগে গান গেয়ে শোনালি, তার পুরস্কার দিতে হবে না? চমকে গেল ফুল। মনস্টারটা কিভাবে জানলো যে সে গান গেয়েছে? রুমে মাইক্রোফোন টাইপের কিছু লাগিয়ে রেখে নিত, রাখতেও পারে। আমি গান গেয়েছি, তাতে আপনার কি ক্ষতি হয়েছে? ফুলের প্রশ্নে উদ্যান শান্ত চোখে তাকালো ফুলের দিকে। তার চাহনির রেশা নলে ফুলের হৃদয় কেঁপে উঠল। ক্ষতি হয়েছে আমার, ভালো লাগেনি তোর গান? ঘৃণায় রিরি করে উঠে ফুলের শরীর। এমন অনুভূতি প্রথমবার হচ্ছে না। উদ্যানের ভিত্তিহীন যুক্তিহীন কথাগুলো শুনলে তার মাঝে ঘৃণা কাজ করে। পুনরায় স্বাভাবিক দূরত্বে সরে গেল উদ্যান। তাড়াতাড়ি হাতে গিয়ে দে, মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ফুল নিরুপায় হয়ে হাত বাড়িয়ে দিল। জানে এর থেকে রেহাই নেই। উল্টো তর্ক করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই মনস্টারটা তাকে না মেরে ক্ষান্ত হবে না। হাতে গিয়ে দিয়ে নির্জীব পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে ফুল। উদ্যান লাঠি দ্বারা ফুলের হাতে আঘাত করতে যাবে, তন্মধ্যে তার ফোন বেজে ওঠে। চোখ জোড়া বন্ধ করে আঘাতের অপেক্ষায় ছিল ফুল। ফোনের টোনে চোখ মেলে তাকায়। উদ্যান বাম হাতে ফোনটা বের করে কানে চেপে ধরার পর মুহূর্তে গর্জে উঠল। হোয়াট দ্য হেল শি ইজ? ফোনের অপর পাশ থেকে অনি বলল, ঠিক করে বোঝা যাচ্ছে না, পুলিশ বা সিআইডির লোক হতে পারে। আই ফাকিং ডোন্ট কেয়ার, আসতে দে। তোর মাথায় কি কিংজং ধরতে শুরু করেছে? এভাবে নিজের পায়ে কুড়াল তো পাগলও মারে না। লোহানার সোম অলরেডি সব গুছিয়ে নিয়েছে, তুই শুধু শেফালি বেরিয়ে যা। কটা দিনেরই তো ব্যাপার, প্লিজ সব কিছু ঘেটে ফেলিস না। উদ্যান চোখ উল্টে কল কেটে দিল। মাথা দাউ দাউ করে আগুন জ্বলছে। উদ্যানের অভিব্যক্তি দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে ফুল। লোকটার হঠাৎ কি হলো বুঝে উঠতে পারছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে লাঠিটা ফেলে দিল উদ্যান। তারপর হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাস ত্যাগ করার ফুরসত পেল ফুল। শরীরের সমস্ত ভার ছেড়ে খাটের উপর বসে পড়ল। এতক্ষণে যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। নিজের রুমে এসে তানকে খুঁজে না পেয়ে হুঙ্কার ছাড়ে উদ্যান। এমনি হাতে সময় নেই, তার উপর তান কোথায় লাপাত্তা হয়ে গেল। এরই মাঝে ব্যস্ত পায়ে রিদম রুমে প্রবেশ করে। আরে তুই এখানে কি করছিস? লোহান আর মেলো যাওয়ার সময় তানুকেও সঙ্গে নিয়ে গেছে, আর সোহামও হয়তো বেরিয়ে পড়েছে। তুই ইমিডিয়েট বের হ। ড্রয়ার থেকে চাবিটা আলগোছে হাতে নিয়ে হাঁটা ধরল উদ্যান। যাওয়ার আগে পেছনে ফিরে বলল,
এসব যে করেছে তাকে দেখে নেব। আমার সাথে শত্রুতা করে নিজের ধ্বংস নিশ্চিত করেছে। আমি শিওর এইসব মিস্টার মর্গেন করেছে। আমি ভেবেই পাচ্ছি না চার্লস ধোকা দেওয়ার পরও মিস্টার মর্গেন কিভাবে ভাইয়ের হয়ে আমাদের এত বড় ক্ষতি করে দিল। আমি সব বুঝে গেছি। এইসব ওদের ষড়যন্ত্র ছিল। চার্লস মর্গানের সাথে ব্রিড করতে রাজি হওয়ার ভান ধরেছিল। আসলে ও ব্রিডটা করতো আমাদের সঙ্গে। রিদম বার দুয়েক পলক ফেলে উদ্যানের কথা সারমর্ম বোঝার চেষ্টা করলো। তার ভাবনার মাঝে উদ্যান বেরিয়ে গেছে, তবুও রিদম যেন ভাবনার কিনারায় পৌঁছতে পারছে। যদি উদ্যানের ধারণা কোনোভাবে সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তো এতে সবচাইতে বেশি রিদমের গাফিলতি আর ব্যর্থতা ফুটে উঠবে। সেই তো চার্লসের সাথে সিক্রেট ডিল নিয়ে আলোচনা করেছিল। অন্য এসব যেন সত্যি না হয়। কোনোভাবে সত্যি হয়ে গেলে লাঠি চার্জ থেকে নিস্তার নেই। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো উদ্যান। ড্রয়িং রুমে এসে থামতে আশেপাশে তাকালো। পার্টি চলাকালীন সমস্ত অ্যারেঞ্জমেন্ট টেরেসে করা হয়। অতিথিদের যাতায়াতের জন্য বাড়ির ভেতর দিয়ে ঢুকতে হয় না। টেরেসে যাওয়ার জন্য বাড়ির বাইরে আলাদা একটা সিঁড়ি আছে। আজকের পার্টি যা উদ্যানের ব্যবসায়িক পরিকল্পনার জন্য ছিল অত্যন্ত ভ্যালুয়েবল অকেশন, একেবারে হঠাৎ করেই বাতিল করতে হয়েছে। এমন ঘটনা উদ্যানের জীবনে খুব কমই ঘটেছে। তার প্ল্যান মানে নিখুঁত, শৃঙ্খলা, একদম নির্ভুল আর নির্বিঘ্ন। অথচ আজকের এই বাধা যেন তার অহংকারের মর্মে আগুন ধরিয়ে দিয়েছে। উদ্যান মেন দরজা পর্যন্ত এগিয়ে গিয়েও থেমে গেল। উল্টো দিকে ঘুরে চলে গেল সার্ভেন্ট রুমের দিকে। রুমা নাদিয়া খুচরো আলাপে মেতেছিল। আজকের পার্টি বাতিল হতে নাদিয়ার মন খারাপ। নাচ গান তার বেশ ভালো লাগে। তার উপর সে যা ইচ্ছা খেতে পারে, নিজ ইচ্ছায় চলতে পারে। সেসব আজ কিছুই হলো না। উদ্যানকে হঠাৎ আসতে দেখে রুমা আর নাদিয়া দাঁড়িয়ে পড়ে। মাস্টার আপনি? উদ্যান পুরো রুমে চোখ বুলিয়ে বলল। মেয়েটা কোথায়? রুমা আর নাদিয়া একে অন্যের দিকে তাকালো। মেয়েটা মানে কি? তারা কি মেয়ে নয়? নাকি উদ্যান তাদের মেয়ে বলেই ভাবেই না? বিভ্রান্ত হয়ে গেল দুজনে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ফুল। চুলগুলো উঁচু করে খোপা করা, ওড়নাটা সাধারণভাবে বুকের উপর উপরিভাগে জড়ানো, চোখে মুখে বিন্দু বিন্দু পানির কণার উপস্থিতি। সে বেরোতে উদ্যান ঝড়ের বেগে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলে। বিস্ময়ে ফুলের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে একবার নিজের হাতের দিকে তাকিয়ে আবারও উদ্যানের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগে উদ্যান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। অবাক কিং কর্তব্য বিমূঢ় ফুল শুধু তাকিয়ে রইল। তার পায়ের স্যান্ডেল মেঝেতে ঘষটে শব্দ তুলছে। সেদিকে উদ্যানের কোনো খেয়াল নেই। দোতলা বাড়িটার সামনে এসে থামে বেশ কয়েকটা কালো রঙের জিপ। রাতের নিকশ কালো অন্ধকারের মাঝে ঢালাই করা রাস্তার দুপাশে লাগানো স্ট্রিট লাইট। একদম সামনের গাড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসে এক রমণী। পরনে পুলিশ ইউনিফর্ম থাকায় বোঝাই যাচ্ছে সে আদতে একজন পুলিশ ইন্সপেক্টর। আসার পথে তার গাড়ি টায়ার দুবার পাংচার হয়েছিল। সে অবশ্য আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সবগুলো গাড়ি একে একে মানুষজন নামতে শুরু করে। পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ তোড়জোড় শহীদ হয়েছে তারা। বাড়ির বাইরে শ্বেতপাথরে খোদাই করা সোলার লেখাটায় চোখ বুলিয়ে রমণীর তীক্ষ্ণ গলায় বলল, আমরা সঠিক জায়গাতে এসেছি। অন্তদন্ত হয়ে কয়েকজন যুবক আরেক নারীকে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা অনিলা অবাকর ভান ধরে বলল, আরে আপনারা কারা? এত রাত্রে কোত্থেকে উদয় হলেন? পুলিশ ইউনিফর্ম পরিহিতা রমণী শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমি উর্বি, ইন্সপেক্টর উর্বি। আর পাশে থাকা উনি এমপি আরাফাত সানি। আপনারা আমাদের বাড়িতে কেন? ওকে শুনছো? অনিলা গলা উঁচিয়ে ডাক লাগালো। তার ডাকে অনি সিঁড়ি বেয়ে নেমে এলো। উর্বি এগিয়ে গিয়ে টেবিলের উপর একটা কাগজ রেখে সোজা হয়ে দাঁড়ালো। তারপর আশেপাশে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এই বাড়িটা সার্চ করার ওয়ারেন্টি আছে। হোয়াট? কি বলতে চান আপনারা? এভাবে আপনারা আমার বাড়ি সার্চ করতে পারেন না। উর্বি এক হাত কোমরে রেখে চোখ উল্টে বলল, গত 3 সপ্তাহ ধরে চেষ্টা করার পর অবশেষে সার্চ ওয়ারেন্টি কালেক্ট করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের কাজে বাধা দিতে আসলে ফল খুব খারাপ হবে। অনি দাঁতে দাঁত পিষে বলল, দেখুন, আমি কাজের সূত্রে মেক্সিকোতে থাকলেও বাংলাদেশের নাগরিক। আপনারা এইভাবে মন চাইলেই আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। এবার এসপি আরাফাত সানি বললেন, মিস্টার অনি সিদ্দিক, অনুগ্রহ করে আমাদের কাজটা করতে দিন। আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি যে এই বাড়িতে অবৈধ মাদক দ্রব্যের মজুত রয়েছে এবং প্রাথমিক তথ্যে আপনার নামও এই কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে উঠে এসেছে। সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না, তাই অনুগ্রহ করে সহযোগিতা করুন। অনি থমকে গেল। এসব কি বলছেন? আমার মতো একজন বিজনেসম্যানকে নিয়ে এমন মন্তব্য করা কতটুকু যুক্তিসঙ্গত? উর্বি এবার বিরক্তি মিশিয়ে বলল, আপনি কিন্তু আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন। অনি এবার সোফায় বসে পড়ল। ওকে, সার্চ করুন তবে। এরই মাঝে রিদম নিচে এসে দেখলো লোকজন ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। উর্বি সবাইকে গাইড করছে। এক্সকিউজ মি,
ম্যাডাম কতক্ষণ সার্চ করবেন? পেছনে ঘুরে হঠাৎ রিদমকে দেখে উর্বি বিরক্ত হলো। কে আপনি? রিদম, যার মানে হচ্ছে ছন্দ। আপনি সেটা আপনার না জানলেও চলবে। তো অন্যায় করলেন, পুলিশের লোক হয়ে অন্যায় করেন, ভেরি ব্যাড। মানে? মানে হলো আপনি আমার পরিচয় নিলেন কিন্তু নিজের পরিচয় দিলেন না, এটা অন্যায় হলো না? যদিও আপনার নেমপ্লেট দেখে আপনার নাম আর পদবি জেনে গেছি আমি, মিস ইন্সপেক্টর উর্বি। উর্বি এবার ধারালো গলায় বলল, বিরক্ত করার জন্য আমি আপনার উপরে আইনি প্রয়োগ করতে পারি। এক চুটকিতে আপনার ছন্দপতন করে দিতে পারি। সো দূরে থাকুন মিস্টার ছন্দ। আইনের লোক যে এত অহংকারী হয় জানতাম না। উর্বি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে অন্যদিকে চলে গেল। রিদম বিড়বিড় করে বলল, উর্বি, তুই আমার পিছে পিছে ঘুরবি, তা না করে আমাকে ইগনোর করছিস। হুম, তোকে বিরক্ত করতে বয়ে গেছে আমার। আমি তো শুধু তোকে ডিস্টার্ব করতে চাইছি। রিদম পকেটে হাত গুজে উর্বির পিছনে পিছনে চলে গেল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে ছুটে চলেছে উদ্যান। পেছনের সিটে জড়সড় হয়ে বসে আছে ফুল। উঁচু নিচু জায়গা দিয়ে যাওয়ার সময় ফুল বারবার ধাক্কা খাচ্ছে উদ্যানের পিঠের সাথে। প্রত্যেকবার উদ্যান ধমকে সুরে বলে ওঠে, নিজেকে সংযত রাখো। সংযত রাখ? আমি যেন তার সাথে ইচ্ছে করে ধাক্কা খাচ্ছি? বলি, তোর মতো দানবের সাথে ধাক্কা খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। পিঠ তো নয় যেন পাথর দণ্ড, এমন পাথরে মাথা ঢুকে মরার আপাতত আমার কোনো ইচ্ছে নেই। কোথা নিয়ে যাচ্ছিস সেটা অন্তত বল। মনে মনে এই কথাগুলো বলল ফুল। আপাতত চুপ থাকাটাই বেটার, তবুও চুপ থাকতে পারল না ফুল। এভাবে কিভাবে চুপ থাকবে? বলা নেই কওয়া নেই, বাইকের পেছনে উঠিয়ে ছুট লাগিয়েছে। ফুল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কম্পিত কণ্ঠে শুধায়, আমরা কোথায় যাচ্ছি? আমার সাথে যাচ্ছিস যখন, জাহান্নামে যাচ্ছিস। কথাটা শুনে ফুলের ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু বাইকের যে স্পিড জায়গা থেকে নড়লে মৃত্যু নিশ্চিত। সেদিন সাহস জুগিয়ে পেটে কাজ ঢুকিয়ে দিলেও আজকে আত্মহত্যা করার পরিকল্পনা নেই। কথাই আছে না, মানুষ শেষ মুহূর্তেও বাঁচতে চায়, একদম উপায়হীন না হলে কেউই মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেয় না। ফুল ভাবনায় এতটাই বিভোর ছিল যে বাইকের স্পিড সম্পর্কে ভুলেই গেল। বাইকটা জঙ্গলে সীমানা পেরিয়ে একটা বাঁকে হেলে গিয়ে ব্রিজের উপর উঠতেই যাবে, এমন সময় ফুল বেখেয়ালি হয়ে বাইকের সাথে নিজেও হেলে গেল। মুহূর্তের ব্যবধানে তাল সামলাতে না পেরে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সোজা পড়ে গেল অথই পানিতে। ফুলের আর্তনাদে উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাইক থেকে নেমে যায় উদ্যান। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না, চাঁদের আলো বড্ড ক্ষীণ, চারিপাশে কেবল ছায়ার অন্ধকার। উদ্যান নিজের হেলমেট খুলে পকেট হাতড়ে ফোন ফ্ল্যাশলাইট অন করে ঝিলের উপর মারতে ফুলকে বাঁচার চেষ্টা করতে দেখতে পেল। মেয়েটা হাত পা ছিটিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। উদ্যান শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। জল কাঁপছে, ফুলের আর্তনাদ চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে। ফোনটা অদূরে রেখে উদ্যান পরনে স্যুট খুলে ফেলল। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই ঝাঁপ দিল পানিতে। প্রায় অনেকক্ষণের চেষ্টার পর অবশেষে উদ্যান ফুলকে স্থলভাগে তুলে আনতে সক্ষম হয়। মেয়েটার শরীর ছেড়ে দিয়েছে। উদ্যান ফুলকে মাটির উপর শুইয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে লাগলো। মেয়েটার শ্বাস চলছে না। উদ্যান বিরক্ত হয়ে বিড়বিড় করলো, এর তো দেখি চনুপুটের প্রাণ। উদ্যান ফুলের পেটের উপর চাপ দিতে গিয়েও থেমে গেল। এই প্রথম তার মধ্যে দ্বিধা কাজ করছে। সে ফুলের হাতে মুঠোয় নিয়ে সেটা দ্বারাই ফুলের পেটে চাপ দিতে লাগলো, কিন্তু পানি বের হলো না। মেয়েটা পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, তবুও কেন পানি বেরোচ্ছে না? এত ঢং করিস কিভাবে? পানি খেয়ে মরে যেতে চাস? বের কর। কতদিনের তৃষ্ণার্ত ছিলি? উদ্যান বুঝলো এভাবে হবে না। সে এবার ফুলের গালে মৃদু চাপড় দিতে লাগলো। উদ্যানের খসখসে হাতের নিচে ফুলের গাল অত্যন্ত কোমল নমনীয় ঠেকলো। ফুলের মুখ বরাবর ঝুঁকে গেল উদ্যান। হিসিয়ে বলল, দ্রুত পানি বের কর, নলি সিপিআর দেব, মাউথ টু মাউথ। ফুলের মাঝে হেলদোল নেই, পুরো শরীর যেন ঠান্ডায় বরফ হয়ে জমে যাচ্ছে। উদ্যান এবার ফুলের গাল চেপে ধরলো। ধীরে ধীরে ফুলের ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। জঙ্গলের শেষ প্রান্তে অবস্থিত ঝিলের ধারে বসে আছে উদ্যান। চারিপাশে পরিবেশ একদম নিস্তব্ধ, গা ছমছমে। ফুলের ঠোঁটের খুব কাছাকাছি গিয়েও থেমে যায় উদ্যান। কানে ভেসে আসে ফুলের বলা সেই কথাটা, নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবু শেষ নিঃশ্বাস অব্দি কলঙ্ক মুক্ত থাকবো। উক্ত কথাটাই যেন পাথর মানবটিকে থামিয়ে দিয়েছে, ভাবতে বাধ্য করেছে। তন্মধ্যেই উদ্যানের চুলের ডগা থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফুলের ঠোঁটের উপর। সঙ্গে সঙ্গে ফুল পানি উগড়ে দিল। উদ্যানের মুখ ফুলের ঠোঁটের সন্নিকটায় থাকে, পুরো পানিটাই ছিটকে পড়ল উদ্যানের মুখের উপর। ঘটনার আকস্মিক ঘূর্ণিতে উদ্যান দূরে সরে গেল। দেশের গলায় বলল, ইউ ব্লাডি মিস্টেক, হোয়াট দ্য হেল ডিড ইউ ডু? কাশতে কাশতে ফুল ঝাপসা চোখে আশেপাশে তাকালো। ঠান্ডায় যেন শরীর অবশ হয়ে গেছে, তবুও নিজের শরীরটাকে টেনে তুলে উঠে বসলো ফুল। মাথা চেপে ধরে নিম্ন গলায় বলল, কি করেছি আমি?
উদ্যান নিজের মুখ মুছতে মুছতে ঝাড়ি দিয়ে বলল, তুই আমার মুখে থু দিয়েছিস, এত বড় সাহস তোর? নিজেকে কি ভাবিস? চনুপুটের প্রাণ নিয়ে আমার সাথে লাগতে আসিস? ইচ্ছে তো করছে তোকে তুলে আবার পানিতে ছুঁড়ে মারতে। চোখ মুখ কুচকে উদ্যানের কথার মানে বোঝার চেষ্টা করে ফুল, কিন্তু বুঝতে পারে না। বসা থেকে উঠে দাঁড়ায় উদ্যান, নিজের জামা কাপড় ঝেড়ে গম্ভীর গলায় বলে, জীবনে বাইকে ওঠা হয়নি? যদিও উদ্যান ফুলের দিকে তাকিয়ে কথাটা বলেনি, তবু ফুল বুঝতে পারে মনস্টারটা তার উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়েছে। ওঠা হয়েছে, তবে এইভাবে বসার অভ্যেস নেই। উদ্যান এবার ভ্রু কুচকে ফুলের দিকে তাকালো, শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। তো কিভাবে বসার অভ্যাস আছে? ফুল উত্তর দিল না। সে হাতে গোনা কয়েকবার আবেশের সাথে বাইকে উঠেছিল। অবশ্য তার বাইকে ওঠা নিয়ে আবেশের ছিল তীব্র অনীহা। যদি পড়ে টরে যায়, যে কয়বার ফুল বাইকে উঠেছে সেই কয়বার আবেশ অনেক স্লো বাইক রাইড করেছে, আর বারবার বলেছে ভালো করে ধরে বস, পড়ে যাস না। বহু কষ্টে উঠে দাঁড়াতেই ফুল নিজের বাহুতে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। পানিতে পড়ার পূর্বে রেলিংয়ের সঙ্গে ধাক্কাটা বেশ জোরে সোরে লেগেছিল। হাতের আঙ্গুল দ্বারা কাঁধ স্পর্শ করতেই পুরো শরীর নড়ে উঠল। জায়গাটা থেতলে গেছে, সম্ভবত রক্ত বেরোচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। হঠাৎ করে উদ্যান তেড়ে গেল ফুলের দিকে, শক্ত হাতে চেপে ধরল ফুলের বাহু। ব্যথায় ফুলের প্রাণ ওষ্ঠাগত। এই মেয়ে, তুই আমার কথা জবাব দিস না কেন? একটা কথা বারবার রিপিট করতে হয় কেন? ওহ, ছাড়ুন, লাগছে আমার। কুকিয়ে উঠল ফুল। সে ব্যথা পাচ্ছে শুনে উদ্যান আরো খুব করে চেপে ধরল জায়গাটা। কথা রিপিট করতে এর থেকে বেশি যন্ত্রণা হয় আমার। লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, এক কথা একবার বলবো, সঙ্গে সঙ্গে রেসপন্স করবি। ব্যথায় দুপা পিছিয়ে গেল ফুল। চোখ থেকে টুপটা পানি গড়িয়ে পড়ছে। এতটা যন্ত্রণা হচ্ছে যে মুখ দিয়েও শব্দ বেরোচ্ছে না, শুধু শরীরটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। উদ্যান সেভাবে ফুলকে টেনে নিয়ে যেতে লাগলো। তাকে বাইকের পিছনে সিটে বসে উদ্যান বাইকের সামনে সিটে বসলো। ফুল এক হাতে ক্ষতস্থান চেপে দাঁতে দাঁত পিষে বসে আছে। প্রচণ্ড শীত করছে। কেন এত শীত করছে? ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছু একটা ভেবে উদ্যান পেছনে ঘুরে তাকায়। তার নির্জীব চোখের চাহনি ফুলকে দ্বিধায় ফেলে দেয়। একে তো শীতকাল, তার উপর জামা কাপড় ভেজা, ঠান্ডায় দাঁত লেগে যাচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে উদ্যান থাপা বসায় ফুলের বুকের উপর। ঘটনার আকস্মিকতায় ফুল পেছনের দিকে সরে যেতে, তার আগে ফুলের ওড়নাটা হাতে নিয়ে বিড়বিড় করলো উদ্যান। স্থির থাক। হাত দিয়ে বুকের উপরিভাগ ঢাকার চেষ্টা করে ফুল তেজি গলায় বলল, এটা কি ধরনের অসভ্যতা? ওনা দিন বলছি। তার এহেন তেজি এই কণ্ঠ ভালো লাগলো না উদ্যানের। ও ইয়োর ভয়েস, আদারওয়াইজ এটা দিয়ে গলা চিপে ধরবো, মেরে ফেলবো না, তবে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে তোকে ঘুরে নিয়ে আনবো। যাবে ঘুরতে? শুকনো ঢোক গিলল ফুল, কণ্ঠ খাতে ফেলে বলল, দয়া করে ওনাটা দিয়ে দিন। উদ্যান কিছু বলল না, সামনের দিকে ফিরে সোজা হয়ে বসলো। ফুল তো বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতে উদ্যান ওড়নাটার দুই প্রান্ত দু হাতের মুঠোয় নিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারে। ফুল ব্যাপারটা বুঝে ওঠার আগেই উদ্যান ওড়নাটা ফুলের কোমরে পেঁচিয়ে তাকে নিজের পিঠের সাথে মিশিয়ে নিল। অতঃপর ওড়নাটা নিজের কোমরে বেঁধে শান্ত গলায় বলল, আপদ বেঁধে নিলাম। উদ্যানের উষ্ণ পিঠে সংস্পর্শে আসতেই ফুলের বুকের ভিতর ধক করে উঠল। তাদের দুজনের শরীর তো ভেজা, তবু এত উষ্ণ কেন দানবটা? সে উষ্ণতা হারিয়েছে বলেই কি দানবটাকে এতটা উষ্ণ লাগছে? ফুল যেন বাক্যহারা হয়ে পড়ল। কেন এমন লাগছে? মনে হচ্ছে কোনো কিছু প্রবল বেগে রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে, শিরা উপশিরাগুলো টান টান করছে যেন। ভাবনায় মগ্ন ফুল বুঝতেই পারল না উদ্যান কখন বাইক স্টার্ট দিয়েছে। পুরো 3 মিনিট নির্বিঘ্নেই কাটে। এরপর থেকে অস্বস্তি শুরু হয়। উদ্যান রাস্তায় ফোকাস করতে পারছে না। ফুল যেন ক্রমশ তার পিঠে ঢলে পড়ছে। বিপত্তি বাধে তখন যখন ফুলের হাত উদ্যানের কোমর জড়িয়ে ধরে। মেয়েটা যেন উদ্যানের সাথে লেপ্টে যাচ্ছে, আষ্টে পৃষ্ঠে উদ্যানের সাথে জড়িয়ে যাচ্ছে। এই হাত ছড়া। ফুলের কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে আরো শক্ত হাতে উদ্যানের সিল্কের শার্ট খামচে ধরল। উদ্যান এবার না পেরে বাইকের ব্রেক কষলো। ওনার বাঁধন খুলতেই ফুল ঢলে পড়ল বাম দিকে। হকচকিয়ে গেল উদ্যান। এক হাতে কোনো মতে ফুলকে পড়া থেকে বাঁচালো। মেয়েটার শরীর একদম ছেড়ে দিয়েছে, জ্বর এসেছে বোধহয়। উদ্যান কপালে হাত দিয়ে চেক করার প্রয়োজন বোধ করলো না। এমনিতেও ফুলের শরীরের তাপমাত্রা সে টের পেয়েছে। উদ্যান এবার সম্পূর্ণ ফুলের দিকে ঘুরে গেল। এক হাতে মেয়েটাকে সামলে ভ্রু কুচকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। সে তো মনে মনে ঠিক করেছিল মেয়েটাকে উল্টো ঘুরিয়ে বসাবে, যাতে তাকে বিরক্ত করার জন্য জড়িয়ে টুরিয়ে ধরতে না পারে। কিন্তু এই মেয়েটা তো নিজের হুঁশেই নেই।
একে ঘুরিয়ে বসানো তো দূর, পেছনে বসানোটাও মারাত্মক রিস্কি। উদ্যান পকেট থেকে ফোনটা বের করে দেখলো রাত 12টা ছুঁইছি, আর কিছুটা রাস্তায় বাকি আছে। উদ্যান ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফুলের মুখের উপর ধরল। মেয়েটার চেহারা রক্তশূন্য হয়ে ভূতের ন্যায় ফ্যাকাশে দেখাচ্ছে। ভেজা চুলগুলো খোপা করা ছিল, যদিও এখন ঢিলে হয়ে প্রায় খুলে যাওয়ার উপক্রম। উদ্যান জানে না সে কতক্ষণ তাকিয়েছিল। যখন বুঝতে পারল সে অকারণে তাকিয়েছে, তখন সে চোখ সরিয়ে নিল। এরই মাঝে চোখ পড়ল ফুলের কাঁধে, জামার অংশটা রক্তে ভেজা। উদ্যান প্রচণ্ড বিরক্ত হলো। হুম, এমনি নয়, আজ তো এক আপদ নিয়ে ঘুরছি, ভাবতেও অবাক লাগে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফুলকে সামনে এনে বসায় উদ্যান। পূর্বের ন্যায় ওড়না দিয়ে নিজের সাথে বেঁধে নেয়, তারপর বাইক স্টার্ট দেয়। এবার যেন ফুল অসীম সুখ খুঁজে পায়। উদ্যানের শরীর থেকে নির্গত প্রখর পুরুষালী ঘ্রাণে ফুলের নারী অবচেতন মন জেগে ওঠে। এই ঘ্রাণ যে খুব আপন বলে মনে হচ্ছে এই ঘ্রাণের উপর একান্তই তার অধিকার। এ কি হচ্ছে ফুলের সাথে? কেন হচ্ছে? কেন এত সুখানুভব হচ্ছে? কেন এই তীব্র গন্ধটা তার মস্তিষ্কের স্নায়ুকোষ সজাগ করে তুলছে? কেন অন্তঃকরণে তীব্র অস্থিরতা জাগছে? এ কি উন্মাদনা ভর করছে? এ যে সুখ নয়, এ যে অসুখ। তবে কি ফুলকে অসুখে পেয়েছে? ফুলের অবচেতন হাত পুনরায় উদ্যানের কোমর ঘিরে ফেলল। উদ্যান এবার চরম বিরক্ত হলো। জন্মের শিক্ষা হয়েছে আর কখনো এই মেয়েকে নিজের বাইকে উঠানোর পাপ করবে না। একটু আগে আমাকে অসভ্য বললে, এখন নিজে এসব কি করছিস? আমি সভ্য অসভ্যের ব্যাখ্যা জানি না, তবে আমার মনে হচ্ছে তুই চরম অসভ্যতামি করছিস আমার সাথে। সভ্যতার সীমা কতটুকু জানা নেই, তবে তুই অসভ্যতার সীমা পেরিয়ে গেছিস নিশ্চিত। এখানে থেমে যা। থামলো না ফুল। উদ্যানের কথাগুলো যেন তার কর্ণকুহরে পৌঁছালোই না। একভাবে লেপ্টে রইল উদ্যানের প্রশস্ত বুকের মাঝে। মুখ গুজে নিঃশ্বাসের সাথে টেনে নিতে লাগলো সেই আলোড়ন সৃষ্টিকারী প্রখর গন্ধটাকে। উদ্যানের কি হলো জানা নেই। সে বাইকের স্পিড বাড়িয়ে দিল, উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানো। এদিকে এই গতি বাড়ার সঙ্গে সঙ্গে ফুল গুঙিয়ে উঠল। চোখের এ কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। মারাত্মক অসুখে ধরেছে তাকে। এ কি হয়ে গেল? অন্যদিকে ফুলের অবাধ্য চুলগুলো যেন আজকে উদ্যানকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করছে না। ভেজা চুল বাঁধনহারা হয়ে উদ্যানের মুখমণ্ডলে আছড়ে পড়ছে। উদ্যানের অনুভূতিহীন দেহ যেন আজকের এই অঘটন এড়িয়ে যেতে পারছে না। কিছু মুহূর্ত পেরোতেই উদ্যানের মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করলো। প্রথমবারের মতো তার কণ্ঠরোধ হয়ে এলো। ফুলের ডলাডলিতে উদ্যানের শার্টের দুটো বোতাম খুলে গেছে। ফুল এবার শার্টের ফাঁক দিয়ে উন্মুক্ত বক্ষপটে নাক ঘষতে লাগলো। নিজের বক্ষ পিঠে ফুলের নরম অধরের ছোঁয়া পেয়ে উদ্যান দ্বিতীয় দফায় সেই শব্দতরঙ্গ শুনতে পায়, যেই শব্দতরঙ্গ সে ফুলের কানে কিস করার দিন শুনতে পেয়েছিল। চোখ বড় বড় হয়ে গেল দানবটার। রাগ আর অস্থিরতা মিলেমিশে মাথায় বিশাল চাপ তৈরি করছে। সহ্য করতে না পেরে বাইকের স্পিড স্লো করে ফেললো। চিৎকার করে বলল, স্টপ অল দিস। বাইক থামিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো উদ্যান। ফুল এখনও জ্ঞান শূন্য। তাকে দেখে নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে। জ্বর আর বিষ ব্যথা তাকে কাবু করে নিয়ন্ত্রণহীন করে ফেলেছে। তবে উদ্যানের পক্ষে আর সহ্য করা সম্ভব না। কিছু তো আছে যা তাকেও ঠিক থাকতে দিচ্ছে না। সেই শব্দ তরঙ্গ বড্ড অদ্ভুত। সে বোঝাতে পারবে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। হচ্ছে। সেদিনও হয়েছিল। ফুলের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সেদিন তার মারাত্মক শ্বাসকষ্ট হয়েছিল। এই জনশূন্য রাস্তায় তার শ্বাসকষ্ট হলে কি করবে সে? নেবুলাইজার তো দূর, সাথে করে তো ইনহেলারও আনেনি। উদ্যান ক্ষুব্ধ হয়ে ফুলকে নিজের থেকে ছাড়িয়ে বাইক থেকে নামায়। রাগে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে উদ্যান। ফুলকে কাঁধে তুলে রাস্তা ছেড়ে পাশের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ল। সেদিকে জঙ্গল ততটাও ঘন না হলেও গাছপালা দিয়ে আবৃত। শহর থেকে বেশি দূরে নয়, আর 5 মিনিটের রাস্তা পেরোলেই শহর। উদ্যান এটা করতে চায়নি, তবে সে উপায়হীন। ইতিমধ্যে তার শ্বাস আটকে আসছে, যখন তখন জ্ঞান হারিয়ে ফেলতে পারে। উদ্যান একটা বড়সড় গাছের নিচে এনে ফুলকে বসিয়ে দিল। মেয়েটা শীতে রীতিমতো কাঁপছে, গুনগুনিয়ে কান্না করছে আর অস্ফুট স্বরে বিড়বিড় করছে। চাঁদের ক্ষীণ আলো গাছের ফাঁক ফোকর দিয়ে সামান্যই আলোকিত করে রেখেছে চারিপাশ। উদ্যান হাঁটু গেড়ে ফুলের সামনে বসলো। ওড়নাটা দিয়ে ফুলকে গাছের সাথে বেঁধে ফেললো। তারপর মৃদু গলায় বলল, কখন যেন ফোনটা পকেট থেকে পড়ে গেছে, আর এসব তোর জন্য হয়েছে। আমার তো মনে হয় তুই হাতাহাতি করে ফোনটা ফেলে দিয়েছিস। বড্ড জ্বালিয়েছিস তুই আমায়। শাস্তি হবে, এখানেই পড়ে থাক। আমি ওদের কাউকে পাঠিয়ে দেব তোকে নেওয়ার জন্য। এখানে বেঁধে রেখে যাচ্ছি, যাতে পালিয়ে যেতে না পারিস। ফুল ক্ষীণ চোখে তাকিয়ে থেকে বাদিকে হেলে পড়ল। উদ্যানের কথাগুলো বোধগম্য হলো না তার। উদ্যান দ্রুত উঠে দাঁড়ালো, তারপর আবারও কিছু একটা মনে করে বসে পড়ল। ফুলের চুলগুলো সতর্কতার সাথে সামনে এনে বুকের উপর ছড়িয়ে রাখলো। তারপর আর এক মুহূর্ত নয়, উদ্যান
এক প্রকার দৌড়ে রাস্তায় এসে পড়ল। রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাঁপিয়ে গেছে সে। এতটা দুর্বল কেন লাগছে নিজেকে? রাস্তার পাশে থাকা গাছগাছালির দিকে তাকালো উদ্যান। বহু কষ্টে সেদিকে এগিয়ে গেল। চিহ্ন রাখা প্রয়োজন, নইলে ফুলকে খুঁজে পেতে বেগ পোহাতে হবে। সে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে নিচে বিছিয়ে রাখলো, কতগুলো রাস্তার মাঝেও রাখলো। তারপর হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বাইকে উঠে বসলো। খানজাদা নিবাসের পরিবেশ প্রতিদিনকার মতোই শান্ত। বাড়ির সদস্যরা প্রত্যেকে নিজ নিজ কক্ষে ঘুমে তলিয়ে আছে। ব্যতিক্রম বলতে শুধু আবেশই আছে যে এখনো ঘুমায়নি। ছেলেটা একা একাই ফুলের জন্মদিন উদযাপন করছে। হ্যাঁ, আজ ফুলের জন্মদিন। যেখানে ফুলের থাকাকালীন ঘটা করে তার জন্মদিন পালন করা হতো, সেখানে তার অনুপস্থিতিতে যেন সবাই ভুলে গেছে আজ এই বাড়ির একমাত্র ফুলের জন্মদিন। সেই ফুল, যেই ফুলের হাসি ছিল এই বাড়ির প্রাণ, এই বাড়ির রং। কিভাবে ভুলে গেল সবাই? সবার কথা বাদ, ফুলের মা কিভাবে ভুলে গেল? সমস্ত ভাবনা সাইডে রেখে আবেশ মোমবাতি নিভিয়ে কেক কাটলো। সামনেই ফুলের ছবি রাখা। আবেশ এক টুকরো কেক নিয়ে ছবির সামনে ধরলো। ফুল, শুভ জন্মদিন। আবেশের চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। কেকের টুকরাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এসব খেলে মোটা হয়ে যাবে, তখন তোকে ভালো দেখাবে না ফুল। নীরবতা নেমে এলো রুম জুড়ে। আবেশ উচ্চস্বরে হেসে উঠল। মুখ কিছু বললি না? তোকে কেক খেতে দিলাম না, তবুও কিছু বললি না? হেই, তুই চুপ কেন আছিস? তোর চুপচাপ থাকাটা সাজে না। কথা বল না। বলবি না? ভাব দেখাচ্ছিস খুব। কথা বলিস না, রাগও দেখাস না, বায়নাও করিস না। এত বড় কবে হয়ে গেলি? ঢেকে কেঁদে উঠল আবেশ। আমি তোর জন্য গিফট এনেছি, এবার আর ভুলে যাইনি, মনে আছে আমার। আবেশ একটা গিফট বক্স বের করে ফুলের সামনে রাখলো। এই নিয়ে তোর গিফট, এবার অন্তত কথা বল। একবার আমার দিকে তাকিয়ে হাস। বেশি না, একবার। আমি আর পারছি না জান। তোকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। নাম্বারটাও ট্র্যাক করে সঠিক লোকেশন পাইনি। প্রত্যেকবার উল্টোপাল্টা লোকেশন দেখায়। আমি কি করব বল? শহর থেকে 100 কিলোমিটার দূরে আছিস বলেছিস, কিন্তু কোন দিক থেকে 100 কিলোমিটার দূরে আছিস সেটা কিভাবে বুঝবো? তবুও আমি খুঁজেছি তোকে ফুল। আমি তো জানি আমার ফুল আমার অপেক্ষায় আছে। আবিশ ভাই, হঠাৎ কারো ডাকে আবেশ চকিত নয়নে পেছনে ঘুরে তাকায়। তবে বরাবরের ন্যায় এবারও সে হতাশ হয়। এটা ফুলের কণ্ঠস্বর নয়। ফুল আসেনি, ফুল তাকে ডাকেনি। এটা তো মেহেক। আবিশ ভাই, তুমি কাছো? মেহেকের প্রশ্নে মুখ ঘুরিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয় আবেশ। ধরা গলায় বলে, তুই এত রাতে কি করছিস? আমি তো অ্যাডমিশন টেস্টের জন্য স্টাডি করছিলাম, তোমার চিৎকার শুনে দেখতে এলাম। তুমি ফুলের জন্য কাছো আবিশ ভাই? অন্য সময় হলে আবেশ মেজাজ দেখিয়ে মেহেককে কড়া গলায় দুখানা কথা শুনিয়ে দিতে কুণ্ঠাবোধ করতো না। তবে আজকের পরিস্থিতিটা অন্যরকম। আজ ফুলের জন্মদিন। আজ ওর জন্মদিন তো, তাই আর কি। একটু আশকারা পেয়ে মেহেক খাটের উপর বসে পড়ল। স্বভাবতই পায়ের উপর পা তুলে দুহাত বেডের উপর রেখে পেছনের দিকে কিছুটা হেলে গেল। তাই নাকি? তার মানে ফুল আমার চেয়ে বেশ কয়েক মাসের ছোট। আবেশ চুপ হয়ে গেল। মেহেক একটু সাহস জুগিয়ে বলে উঠল, তুমি ফুলকে খুব ভালোবাসো, তাই না আবিশ ভাই? আবেশ ম্লান হাসলো। মেহেকের দিকে তাকাতেই মেহেক পায়ের উপর থেকে পা নামিয়ে ভদ্রমেয়ের মতো সোজা হয়ে বসলো। ভালোবাসি বলে আর কি হবে? সে তো আমার নাগালের বাইরে চলে গেছে। ভালোবাসি বললেই কি সে আসবে আমার কাছে? জানিস তো মেহেক, এই পর্যায়ে এসে উপলব্ধি করতে পারলাম রূপবান গুণবান হওয়ার চাইতে ভাগ্যবান হওয়াটা কতটা জরুরি। আমি ভীষণ দুর্ভাগার মেহেক। আবেশের কথাটা শুনে মেহেকের কিছুটা মন খারাপ হলো। এভাবে বলো না আবিশ ভাই, ফুলের তো বিয়ে হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে তো। যদিও আমরা জানি না সেদিন ঠিক কি হয়েছিল, তবে এটা তো সত্যি সেই সম্পর্কে এখন তোমার ভাবি হয়। উদ্যান ভাই যেমনই হোক, ফুল তার স্ত্রী। তাই ফুলের জন্য ভালোবাসা পুষে রাখলে দিন শেষে তোমাকে যন্ত্রণা। গেট আউট। তোর সত্যবাণী শুনতে চাইনি আমি মেহেক। এসব লজিক নিজের পড়াশোনায় খাটাবি, আমার উপর নয়। আবিশ ভাই, চুপ, আর কিছু শুনতে চাই না, বের হ। মেহেক মাথা নিচু করে নিল। ঠোঁট ভেঙে কান্না পেলেও কান্নাগুলোকে গিলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে আসতে দেখল রেহানা বেগম দরজার পাশে থাকা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। মেহেক কিছু বলতে যাবে তার আগেই রেহানা বেগম উল্টো ঘুরে চলে যায়। মেহেকও নিজের রুমের দিকে পা বাড়াতে আচমকা একটা কিছু উড়ে এসে তার মাথার উপর পড়ে। মাথার সাথে লেগে জিনিসটা অন্য পাশে গিয়ে পড়েছে। মেহেক আবেশের রুমের দিকে তাকাতেই দেখলো ছেলেটা সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। তার মাথার মধ্যে শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ভাবি। কি এই খারাপ শোনাচ্ছে শব্দটা? আবেশ ইতিমধ্যে শব্দটাকে ঘৃণা করে ফেলেছে।
আবেশে রক্ত চোখে মেহেকের দিকে তাকাতেই মেহেক একটা শুকনো ঢোক গিলে ছুট লাগায়। পথিমধ্যে আবারও সে এই জিনিসটার সাথে হোঁচট খায়। মেহেক ভ্রু কুচকে তাকিয়ে দেখে সেটা একটা গিফট বক্স। মেহেক ঝুঁকে গিয়ে সেটা হাতে তুলে নেয়। গিফট বক্সটা ফেরত দিতে ফের আবেশের রুমের দিকে আসার পূর্বেই আবেশ ধাম করে দরজা বন্ধ করে দিল। মেহেক আর কি করবে, গিফট বক্সটা সাথে নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। 10 মিনিটের মধ্যেই উদ্যান এসে পৌঁছায় নিজের গন্তব্যে। শরীর ভালো নেই তার, ঘেমে নে একাকার অবস্থা। রাত তখন 12:47। 17 তলা বিশিষ্ট বিল্ডিংটার দিকে তাকিয়ে হাঁসফাঁস করে উঠল উদ্যান। বাইকটা সেখানে ফেলে রেখে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যায় ভেতরে। লিফটে উঠে 17 নাম্বার বাটনে ক্লিক করতেই দরজা বন্ধ হয়ে যায়। লিফটে আপাতত সে একাই, দৃষ্টি ঝাপসা হয়ে আসে উদ্যানের। শত চেষ্টা করেও সে আর স্থির থাকতে পারে না। লিফটটা উপরের দিকে যেতে শুরু করার সাথে সাথে উদ্যান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। শুধু শুধু আপনাদের বিরক্ত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত মিস্টার সিদ্দিক। এসপি আরাফাত সানি কিছুটা নরম গলায় বললেন। অনি মুখে হাসি টেনে বলল, আমি কি জানতে পারি আমার নামে কে অভিযোগ করেছে? না মিস্টার সিদ্দিক, সেটা জানাতে পারবো না, নিষেধাজ্ঞা আছে। আমরা আজ আসি। এসপি আরাফাত সানি অনির সাথে হাত মিলিয়ে জিপে উঠে বসলেন। এদিকে রিদম উর্বির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে উর্বি মুখ বাঁকিয়ে চলে যেতে নিলে রিদম বলে ওঠে, আপনি কি সবার সাথে খারাপ আচরণ করেন নাকি শুধু আমার সাথেই করলেন? জিপের দরজায় হাত রেখে উর্বি বলল, যাদের দিকে খারাপ ফিলিংস আসে আমি তাদের সাথেই খারাপ বিহেভ করি মিস্টার ছন্দ। রিদম কিছুটা রেগে গেল, বুঝতে দিল না। আপনি বলতে চাইছেন আই এম ব্যাড পারসন? একদম না, আমি সেরকম কিছু বলতে চাইনি। উল্টো আপনার মনে হয়েছে আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। বাস্তবে তো আমি আপনার সাথে নর্মাল বিহেভ করছি। একদম অপরিচিত লোকের সাথে এর থেকে ভালো আচরণ কিভাবে করে আমার জানা নেই। স্বভাবতই হেসে উঠল রিদম। ওহ তাই বলুন, আমি তো ভাবলাম আপনি আমাকে আকারে ইঙ্গিতে খারাপ বুঝিয়েছেন। যাই হোক, আপনি চাইলে আমরা পরিচিত হতে পারি। আমি ইন্ডিয়ান, উনি সিকদারের বন্ধু। উর্বি আবার দরজা ছেড়ে দাঁড়ালো, বুকে হাত রেখে বলল, আমার কাছে খবর ছিল উক্ত সিন্ডিকেটের আপনার একে অধিক লোক জড়িত আছেন। ওসব কথা বাদ দিন মিস উর্বি, আমাদের শত্রুর অভাব নেই। যেই দেখলো আমাদের কোম্পানি সুনাম ধীরে ধীরে মেক্সিকো ছাড়িয়ে বাইরের দেশে ছড়িয়ে পড়েছে, অমনি তাদের চুলকানি শুরু হয়ে গেছে। বেফাস কথাটা বলে দিয়ে রিদম আর চোখে উর্বির দিকে তাকায়। তবে ব্যাড ওয়ার্ড শুনে উর্বির অভিব্যক্তি স্বাভাবিক ছিল, যা দেখে রিদম স্বস্তির নিঃশ্বাস ফেলে। উর্বি এবার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। রিদম চুপচাপ দাঁড়িয়েছিল। মেয়েটার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল। অনেক চেষ্টা করে অভিযোগকারী নাম বের করা যায়নি। রিদম ফিরে আসতে নেবে তার আগেই উর্বি গাড়ির জানালা দিয়ে হালকা উকি দিয়ে পেছন থেকে বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমি মিসেস নই, মিসেস উর্বি, মিসেস উর্বি সেন। রিদম পিছনে ফিরে তাকিয়ে দেখলো উর্বির মুখে হাসি। ঠিক হাসি বলা যায় না, মেয়েটা হয়তো দুঃখ লুকানোর জন্যই হাসছে। অবাক হলো রিদম, এভাবে হাসার কারণ বুঝে উঠতে পারল না। উর্বি সোজা হয়ে বসে গাড়ি ঘুরিয়ে চলে যেতে রিদমের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে লুহান অস্থির গলায় বলে ওঠে, দেহ কোথায়? এখনো আসেনি কেন? ও কি জেদ ধরে ওখান থেকে গেছে? লুহানের কথায় রিদম ফোনের স্ক্রিনের সামনে এনে সময়টা দেখে নেয়। এখন সময় 1টা। আরে ইয়ার, তেহুকে তো পাঠিয়ে দিয়েছি, ও এখনো পৌঁছায়নি। দাঁড়া, ওকে কল করে দেখছি। তোর কি মনে হয় ওকে কল না করেই আমি তোকে কল করেছি? মানে ওর ফোন নষ্ট, রিচেবল বলছে। কি বলছিস? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। বাইকে করে যেতে তো 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগার কথাই না। রিদমের কথা শুনে লুহান কল কেটে দিয়েছে। কি হয়েছে রিদম? এখনো পৌঁছায়। রিদমের কথা শুনে অনি দ্রুত হাতে ফোন বের করে উদ্যানের নাম্বার ডায়াল করে, কিন্তু উদ্যানকে ফোনে পায় না। নট রিচেবল বলছে। খানিকটা ভয় পেয়ে গেল রিদম। কি হলো বলতো? দেহ তো এরকম করে না, কোথাও গেলেও তো সবসময় জানিয়ে যায়। তানু অসুস্থ থাকাকালীন দেহ রাতে সময়টা হসপিটালে কাটিয়েছে, সেটা আমাদেরকে বলে গেছে। তাহলে আজ কি হলো? অনি এক মুহূর্ত অপেক্ষা করলো না, পার্কিং এরিয়ার দিকে হাঁটা ধরলো। আমাদের এখনই ওকে খুঁজতে বের হওয়া উচিত। রিদমও পা মেলালো। তখনই আবারও তার ফোনে কল আসে। এবারও লুহানি কল করেছে। রিদম কলটা রিসিভ করে ভারী গলায় শুধায়, কিরে তেহুর খোঁজ পেয়েছিস? শান্ত হ।
তেহুকে পেয়ে গেছি। নেবুলাইজারে শো শো শব্দে উদ্যানের অবচেতন মস্তিষ্ক সজাগ হয়ে যায়। আধো আধো চোখে আশেপাশে তাকিয়ে দেখে সে ড্রয়িং রুমে সোফার উপর আছে। সামনেই লুহান, সোহাম আর মেলো বসে আছে। লাইটের তীব্র আলোয় উদ্যান আবারও চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ মানসপটে ভেসে ওঠে কিছুক্ষণ আগে ঘটা ঘটনার প্রতিচ্ছবি। ধরফরিয়ে উঠে বসে উদ্যান। মস্তিষ্কে এখনো ঠিকঠাকভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না। মাথা ঘুরছে, মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো উদ্যান। তার অবস্থা দেখে মেলো চিন্তিত গলায় বলল, আর ইউ ওকে? শ্বাস নিতে পারছিস এখন? উদ্যান নিজেকে সামলে নিয়ে বলে ওঠে। আমি কতক্ষণ ব্ল্যাক আউট ছিলাম? মেলো নিম্ন গলায় বলল, তা তো জানি না। তুই ঠিক কতক্ষণ লিফটে পড়েছিলি? সোহম আর লোহান তোকে খোঁজার জন্য বের হতে গিয়ে তোকে লিফটে অজ্ঞান অবস্থায় পেয়েছে। দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে উদ্যান দেখলো এখন রাত 2টো। তার মানে সে 1 ঘন্টা মতো অচেতন ছিল। সব ভাবনা সাইডে রেখে উদ্যান সবার উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটাকে জঙ্গলের মাঝখানে ফেলে রেখেছে, এখনো গিয়ে নিয়ে আয়। উদ্যানের কথা কেউই বুঝে উঠতে পারল না। কোন মেয়েটার কথা বলছিস? উদ্যান মাথা ঝাঁকিয়ে এক হাতে নেবুলাইজার মাস্ক নিল, তারপর নিজের মুখে চেপে ধরল। খানিকক্ষণ শ্বাস নিয়ে আবারও বলে ওঠে, আরে ওই মেয়েটার কথা বলছি। ওই মেয়েটা কোন মেয়েটা? ক্লিয়ার করে বল বাপু। সোহামের কথায় উদ্যানের মাথার মধ্যে টকবক করে উঠল। আরে ওই মেয়েটার কথা বলছি। ওই মেয়েটা মানে আমি আমার পার্সোনাল মেয়েটার কথা বলছি। ওকে আমি জঙ্গলে ফেলে রেখে এসেছি, এক্ষুনি গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, কুইক। কি? তুই হালফুলকে একা জঙ্গলের মাঝে ফেলে রেখে চলে এসেছিস? আর ইউ ক্রেজি? নো, আমি ঠিক আছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমি বাধ্য হয়েই মেয়েটাকে ফেলে রেখে চলে এসেছি। তোরা তাড়াতাড়ি যা। লুহান মাথা নেড়ে হাঁটা ধরল। সোহাম অবিশ্বাসী চোখে উদ্যানের দিকে তাকিয়ে থেকে বিরস মুখে বলে ওঠে, মেয়েটাকে যখন ফেলে রেখে আসিস তখন সোলার এস্টেটে রেখে এলে পারতি। শুধু শুধু জঙ্গলে রেখে আসার কি দরকার ছিল? মাঝরাতে একা একা মেয়ে, জঙ্গলে তো শেয়াল কুকুরও থাকে। তাছাড়া সেই দিন চার্লস মেয়েটার সাথে যাওয়ার পর কি হয়েছিল ভুলে গেছিস? আজও যদি তেমন কিছু হয়? চোখ বড় বড় হয়ে গেল উদ্যানের। আবারও নেবুলাইজার মাস্কটা মুখে চেপে ধরল। কিয়ৎক্ষণ বাদেই বলে উঠল, আমি তোকে যেতে বলছি, চল এখনই যা। সোহাম শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজা পর্যন্ত গিয়ে আবারও পিছু ফিরে বলল, কোথায় খুঁজবো? ক্লু আছে? ক্লু না থাকলে তো লোকেদের কল দিয়ে আনতে হবে খোঁজার জন্য। তাতে তো অনেক টাইম লাগবে। পুরো জঙ্গল খুঁজতে গেলে সকাল হয়ে যাবে। আমি কুলু রেখে এসেছি। সামনে একটা ভাঙ্গা টি হাউস আছে, বাইকে করে গেলে 10 মিনিটের পথ। আমি সেখানে অনেকগুলো ডালপালা ভেঙে রেখে এসেছি, খুব সহজে পেয়ে যাবি। তাড়াতাড়ি যা। ওকে, যাচ্ছি। তুই ঠিক নেই তে। মেলোর শান্ত কণ্ঠে উদ্যান চোখ বন্ধ করে নেয়। সে আসলে ঠিক নেই, একদম ঠিক নেই। সেদিনও ঠিক ছিল না। সেদিন যে ফুলের কানে কিস করেছিল, তৎক্ষণাৎ সে বেশ সন্তুষ্ট হলেও কিছুক্ষণ যেতে সে ব্যাকুল হয়ে পড়েছিল। ফুলকে ছাড়া তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেদিনই উদ্যান মনে মনে ঠিক করে নিয়েছিল এরকম কিছু আর কখনো করবে না। এরকম কিছু কেন করবে যেটা তাকে দুর্বল করে দেয়, যেটা থেকে মানসিক চাপ ফেলে দেয়। মূলত দুর্বল হয়ে পড়ার আশঙ্কাতে উদ্যান ফুলকে ফেলে রেখে চলে এসেছে। অবশ্য উদ্যান আজকে আরও একটা বিষয়ে আশ্চর্য হয়েছে। যে মেয়েটা সেদিন তার সেইটুকু স্পর্শ সহ্য করতে পারেনি, যে মেয়েটা চার্লসের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, সেই মেয়েটাই কেন আজকে পাগলের মতো আচরণ করলো? শুধু কি অসুস্থতাজনিত কারণে এরকম করেছে? উদ্যান জানে না মেয়েটা কেন এসব করছে। সে বোঝে না এসব, আর না তো বুঝতে চায়। ফুল তার শত্রু। শত্রুকে নিয়ে এমন উদ্ভট চিন্তা করার মানেই হয় না। অনেক বছর যাবৎ তোর ব্লিডিং প্রবলেম হয়নি তে, তবে আজ কি হয়েছিল? 1.5 মাস আগেই বা কি হয়েছিল? তুই কি নিয়ে এতটা দুশ্চিন্তাগ্রস্ত? কোন জিনিসটা তোকে ট্রিগার করছে? আমি অনুমান করতে পারছি না তুই ঠিক কতটা চাপে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিস। এনিথিং রং তে? মেলো রয়েসয়ে কথাগুলো বলছে, যদিও সে উত্তর পাওয়ার আশা রাখেনি। উদ্যান মানসিক চাপে থাকলেও সেটা যে কারোর সাথে শেয়ার করবে না, এটা মেলোও জানে। আর হলো তাই উদ্যান প্রসঙ্গ পাল্টে বলল, তান কোথায়? ওকে নিয়ে আয়। উঠে দাঁড়ালো মেলো। চলে গেল তানকে আনতে। উদ্যান বসা থেকে উঠে শার্টের বাটন খুলতে লাগলো। ভেজা শার্টে শরীর ভার লাগছে। সেই শার্টটা খুলে পেছনে তাকাতে দেখলো মেলো গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা তান ছুটে এলো উদ্যানের কাছে। এদিকে মেলো চাহনিতে বিব্রত হয়ে পড়ল। উদ্যান দ্রুত ভারী গলায় বলল, নিজের রুমে যা। মেলো মেলো যেন কথাটা শুনলই না। এবার বিরক্তিতে চিল্লিয়ে উঠল উদ্যান, আই সেড গো টু ইউর ওয়ান টাইম রুম। এবার মেলো নড়ে চড়ে উঠল। মাথা নেড়ে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। উদ্যান নিচু হয়ে তানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তানও জিভ বের করে উদ্যানের সাথে লেগে দাঁড়ালো। এতটুকু সময় মিস করেছিস? দ্যাটস এ ব্যাড হ্যাবিট তান। কাউকে মিস করাটা একটা অসুখ।
আর আমি চাই আমার তান সুখে থাক। তান এবার ঘেউ ঘেউ করে উঠল। উদ্যান ভ্রু কুচকে প্যান্টের দিকে তাকিয়ে বুঝতে পারলো তান জানতে চেয়েছে রাতের বেলা প্যান্ট ভিজে কেন। আপদ নিয়ে বাইকে উঠেছিলাম তান, তাই বিপদে পড়ে পানিতে ডুব খেয়েছি। তুই থাক, আমি চেঞ্জ করে আসছি, কেমন? উদ্যান নিজের রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এটা সোহামের অ্যাপার্টমেন্ট। দেশে এলে সোহাম এখানেই থাকে, আর আজ থেকে আগামী কিছুদিন তারাও এই অ্যাপার্টমেন্টেই থাকবে। কয়েক মিনিট পর উদ্যান ফ্রেশ হয়ে বাইরে এসে খাটের উপর বসলো। সে বের হতে তান আদুরে ভঙ্গিতে উদ্যানের সাথে ডলাডলি করতে লাগলো। তার মধ্যে মেলো এক প্রকার ছুটে আসে উদ্যানের রুমে। দরজার সামনে এসে ব্যস্ত গলায় বলে, ফুলকে ওরা খুঁজে পাচ্ছে না তে। কথাটা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় উদ্যান। কি ভালো করে খুঁজিস? মেলো এবার রুমে এসে ফোনটা উদ্যানের দিকে এগিয়ে দিল। উদ্যান ফোনটা কানের কাছে নিতে অপর পাশ থেকে সোহাম বলে ওঠে, আমার চিহ্নিত জায়গাতেই আছি, ভাঙা ট্রি হাউসের সামনে। এখানে ভাঙা ডালপালাও আছে, কিন্তু রিগ্রেটফুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল উদ্যান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।